আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। বিবিএস পাস প্রথম বর্ষের শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে আমাদের নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। নতুন যে অধ্যায়টি সেটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি শব্দ, সেটি হচ্ছে প্রেষণা। চলো আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করতে যাই। এই অধ্যায় থেকে এটি আমাদের প্রথম ক্লাস। প্রেষণা শব্দটার সাথে তোমরা অত্যন্ত পরিচিত, যেটার অর্থ হচ্ছে আগ্রহ বা উৎসাহ সৃষ্টি করা, এবং এই প্রেষণার ইংরেজি শব্দ হচ্ছে মোটিভেশন। তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি যে প্রেষণা মোটিভেশন। এটি মূলত একটি ল্যাটিন মুভার এই শব্দটা থেকে এসেছে, যেটির অর্থ হচ্ছে টু মুভ বা চালনা করা। তাহলে এই একটি ল্যাটিন শব্দ মুভার থেকে এই ইংরেজি মোটিভেশন শব্দটা এসেছে। এই মুভার থেকে মোটিভেশন যে শব্দটা এসেছে সেটা মোটিভ বা অভিপ্রায়, যেটাকে বোঝায় যে অভিপ্রায়, মোটিভ বা অভিপ্রায়, যেটা মূলত ব্যক্তির একটি অভ্যন্তরীণ একটি অবস্থা। অভ্যন্তরীণ এমন একটি অবস্থা যেটার মাধ্যমে ব্যক্তির কাজের প্রতি শক্তি যোগায়, তার মনে শক্তি যোগায়, কাজ সম্পাদন করায়, আচরণকে লক্ষ্যের দিকে ধাবিত করে এবং স্বতঃস্ফূর্ত কর্মপ্রেরণার জন্ম দেয়। তাহলে ব্যক্তির মাঝে কাজের প্রতি উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ সৃষ্টির যে প্রক্রিয়া, মূলত সেটাকেই আমরা বলি প্রেষণা। তাহলে প্রেষণাটা হচ্ছে একটি প্রক্রিয়া, এমন একটি প্রক্রিয়া যেটি ব্যক্তির অভ্যন্তরীণ অবস্থাকে পরিবর্তিত করে এবং ইতিবাচক একটি পরিবর্তন তার মাঝে এনে দেয়। সেটাকেই আমরা মূলত বলি যে প্রেষণা। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে প্রেষণা হচ্ছে একটি এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে ব্যক্তি তার কাজকে স্বতঃস্ফূর্তভাবে করার ক্ষেত্রে আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা পেয়ে থাকে। এক্ষেত্রে আমরা যদি এক কথায় বলি যে ব্যক্তির মাঝে ইতিবাচক অভিপ্রায় জাগ্রত করার প্রক্রিয়াকে বলা হয় প্রেষণা। এই প্রেষণা বিষয়ে বিভিন্ন ব্যবস্থাপনা বিশারদগণ বিভিন্নভাবে একে সংজ্ঞায়িত করেছেন। তার মধ্যে থেকে আমরা আইরিক এবং কুঞ্জ যে সংজ্ঞা, সেটা আমরা লিখে রেখেছি। চলো আমরা জেনে নেই যে তারা এই সম্পর্কে কী বলতে চাচ্ছেন। আইরিক এবং কুঞ্জের মতে, মোটিভেশন ইজ দ্য জেনারেল টার্ম অ্যাপ্লাইং টু দ্য এন্টায়ার ক্লাস অফ ড্রাইভস, ডিজায়ার্স, নিডস, উইশেস অ্যান্ড সিমিলার ফোর্সেস। অর্থাৎ প্রেষণা হলো এমন একটি সাধারণ ধারণা বা বিষয় যা সকল শ্রেণীর তাড়না, ইচ্ছা, প্রয়োজন, আকাঙ্ক্ষা এবং এ ধরনের শক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। তাহলে আমরা বুঝলাম যে প্রেষণা হচ্ছে একটি প্রক্রিয়া। কেমন ধরনের প্রক্রিয়া? ব্যক্তির একটি অভ্যন্তরীণ এমন একটি পরিবর্তন বা পরিবর্তন আনয়ন করে, যেটার মাধ্যমে তার মধ্যে তার ইচ্ছা, আকাঙ্ক্ষা তাকে তাড়িত করছে, তার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং যে প্রয়োজন সেটাকে সে প্রভাবিত করছে। এক্ষেত্রে আমরা তাহলে প্রেষণা সম্পর্কে বলতে পারি, প্রেষণা হলে কর্মীকে কাজের প্রতি আগ্রহ বা উৎসাহিত করা, কিংবা তার কাজ সম্পাদনের ক্ষেত্রে, তার কাজকে স্বতঃস্ফূর্ত করার ক্ষেত্রে তাকে আগ্রহ, উৎসাহিত করার একটি প্রক্রিয়াকে বলা হয় প্রেষণা। এক্ষেত্রে একটা লক্ষণীয় বিষয়, আমরা জানি যে যে কোনো কাজ যখন আমি সম্পাদন করতে যাব, সেক্ষেত্রে কিন্তু একজন ব্যক্তির তার সামর্থ্য এবং কাজ করার ইচ্ছা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব ব্যক্তির সামর্থ্য এবং কাজ করার যে ইচ্ছা, এই দুটোকে একত্রিত করলেই কিন্তু তার কার্য সম্পাদনটা সম্ভব হয়, এবং এই প্রেষণার মাধ্যমে এই কার্য সম্পাদনটা স্বতঃস্ফূর্তভাবে এবং শতভাগ করারও সম্ভবপর হয়। যে কারণে আমরা এখানে একটা ইকুয়েশন লিখে রেখেছি, P = A ইন্টু M। এখানে P ফর পারফরমেন্স, A ফর অ্যাবিলিটি এবং M ফর মোটিভেশন, যেটা কার্য সম্পাদনকে বোঝাচ্ছে, পির মাধ্যমে কার্য সম্পাদনকে বোঝাচ্ছে, A ফর অ্যাবিলিটি বা ব্যক্তির সামর্থ্যকে বোঝাচ্ছে, এবং M ফর মোটিভেশন, যেটাকে বোঝাচ্ছে তার প্রেষণা, যাকে প্রেষিত করা। তাহলে কার্য সম্পাদন করার ক্ষেত্রে কিন্তু ব্যক্তির সামর্থ্য এবং ইচ্ছা, কাজ করার ইচ্ছার যে গুণ ফল, সেটাকেই বলা হয় কার্য সম্পাদন, এবং এটা সম্ভব কেবলমাত্র তার সামর্থ্য, ইচ্ছা শক্তির সাথে প্রেষণা যদি যুক্ত হয়, তাহলেই একজন ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে তার শতভাগ কাজটা সম্পাদন করতে সম্ভবপর হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে আমরা যখন ব্যবস্থাপনায় প্রেষণা করছি, এক্ষেত্রে একজন ব্যবস্থাপকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে যেহেতু অধস্তনদেরকে দিয়ে
বিভিন্ন ক্ষেত্রে কাজটা করিয়ে থাকে, তার লক্ষ্যের দিকে ধাবিত হওয়ার ক্ষেত্রে অধস্তনকে একটি প্রেষণা প্রদান করা, উপযুক্ত একটি প্রেষণা প্রদান করা তার জন্য অত্যন্ত জরুরি। কারণ অধস্তনকে প্রেষণা প্রদানের মাধ্যমেই তার কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে কাজটা আদায় করা তার পক্ষে সম্ভব হয়। যার কারণে বলা হচ্ছে প্রেষণা হচ্ছে একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে ব্যক্তিকে প্রভাবিত করা যায়, কিভাবে সে কাজটা স্বতঃস্ফূর্তভাবে এবং শতভাগ করে দিতে উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ পায়। চলো শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে জেনে নেই যে এই প্রেষণার ক্ষেত্রে আমরা যে প্রেষণা নিয়ে আলোচনা করছি, মোটিভেশন, এর ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জেনে নিই যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে এর আগের ক্লাসও আমরা জেনেছি যে বৈশিষ্ট্য হলো যে কোনো কিছুর তার নিজস্ব কিছু স্বকীয়তা, যেটা ভালো মন্দ একত্রিত করে যে বৈশিষ্ট্যটা দাঁড় করানো যায়। সেরকমই কিছু আমরা জানবো যে এই প্রেষণার ক্ষেত্রে প্রেষণার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা এখানে লিখে রেখেছি। প্রথমত, প্রেষণার ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাই সেটার মধ্যে একটা হলো মানুষ হলো কেন্দ্রবিন্দু। মানুষ, আমরা জানি যে প্রেষণা যখন প্রদান করা হবে একজন ব্যবস্থাপক একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন উপকরণাদি বিবেচ্য বিষয় হলেও মূল কেন্দ্রবিন্দু প্রেষণার ক্ষেত্রে কিন্তু এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এর মানুষ। কারণ মানুষকেই প্রেষণার মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবিত করার একটি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে বলা হচ্ছে প্রেষণা হচ্ছে প্রেষণা প্রদানের ক্ষেত্রে মানুষ হলো এর কেন্দ্রবিন্দু, কারণ মানুষকে কেন্দ্র করে প্রেষণাটা প্রদান করা হয়। দ্বিতীয়ত আমরা পাচ্ছি মনের উপর প্রভাব। যেহেতু মানুষকে কেন্দ্র করে প্রেষণাটা প্রদান করা হয় এবং এই মানুষের মনের উপর ভিত্তি করেই কিন্তু প্রেষণাটা প্রদান করা হয়। কারণ এক একজন মানুষের মন এক এক রকম এবং আমরা জানি যে যে কোনো মানুষের তার কাজের বিষয়টা তার মনের উপর কিন্তু প্রভাব বিস্তার করছে। যে একজন মানুষের মনটা অনেক গুরুত্বপূর্ণ এক্ষেত্রে একটা প্রেষণা প্রদানের ক্ষেত্রে। কারণ এই প্রেষণা যেহেতু একটি প্রক্রিয়া, মানব মনের উপর এটি কিন্তু প্রভাব বিস্তার করছে এবং ইতিবাচক একটি প্রভাব বিস্তার করতে সহায়তা করছে প্রেষণা প্রক্রিয়া। যার কারণে বলছি এটি কিন্তু মনের উপর অনেক বেশি প্রভাব বিস্তার করছে। কারণ আমরা একটা জিনিস পড়েছি যে প্রেষণা যে কোনো কাজ সম্পাদনে কিন্তু ব্যক্তির ইচ্ছা এবং সামর্থ্যটা অনেক গুরুত্বপূর্ণ, যেটার মাধ্যমে তার এই মনের উপর এই প্রভাবটার উপর ভিত্তি করছে তার কাজটা কীরকম হবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি আচরণের মাধ্যমে ফল প্রকাশ। আমরা জানি যে মানুষ যেহেতু প্রেষণা প্রদানের ক্ষেত্রে মানুষই হচ্ছে এর মূল কেন্দ্রবিন্দু এবং এর মনের উপর এর প্রভাবটা ইতিবাচক যে প্রভাবটা সেটা পড়ে এবং সেটা অবশ্যই তার আচরণের মাধ্যমে সেই ফলটা প্রকাশ পায়। একটা প্রেষণা প্রক্রিয়াটা হচ্ছে ব্যক্তির মাঝে একটি ইতিবাচক এমন একটি প্রক্রিয়া যেটা তার মানব মনে ইতিবাচক একটি প্রভাব ফেলে এবং সেটা কিন্তু প্রকাশিত হয় তার আচরণের মাধ্যমে, যেটার মাধ্যমে আমরা দেখি যে একটি উপযুক্ত প্রেষণা প্রদানের মাধ্যমে একজন ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে তার কার্যটা সম্পাদনে সচেষ্ট হচ্ছে এবং সে শতভাগ কাজটা করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আগ্রহ তার মধ্যে সৃষ্টি হচ্ছে। যার কারণে বলছে তার এটি কিন্তু আচরণের মাধ্যমে এর ফলটা প্রকাশ পায়। এর পরবর্তীতে দেখছি অবিরাম প্রক্রিয়া। এটিও একটি প্রেষণার একটি বৈশিষ্ট্য। কারণ আমরা জানি যে কেবলমাত্র নির্ধারিত কোনো বিষয়ের ক্ষেত্রে যখন একটি কাউকে প্রেষিত করা, এটা কখনোই একটি প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপকের একটি উদ্দেশ্য থাকে না, যেটা প্রত্যাশা থাকে সর্বক্ষণের জন্য, সবসময়কার জন্য। কারণ আমরা জানি যে যেখানে প্রেষণা উৎসাহ দানের ক্ষেত্রে যদি বাধা সৃষ্টি হয় সেটা কিন্তু নিরুৎসাহের কারণ হয়ে দাঁড়ায়। যার কারণে এই প্রেষণা প্রক্রিয়াটা হচ্ছে একটি অবিরাম এমন একটি প্রক্রিয়া যেটা মানব মনে স্থায়ীভাবে ইতিবাচক একটি প্রভাব বিস্তার করে, যেটার আলোকে একজন ব্যক্তি কখনোই স্বার্থবিরোধী কোনো কাজ করার ক্ষেত্রে নিজেকে বিরত রাখার চেষ্টা করে এবং তার লক্ষ্য প্রাতিষ্ঠানিক লক্ষ্যকে একই সূত্রে গেঁথে রাখতে সহায়তা করে। যার কারণে এটিকে বলা হয় একটি অবিরাম প্রক্রিয়া। কারণ এককভাবে নির্ধারিত কোনো প্রত্যাশা লাভের উদ্দেশ্যে কখনোই কোনো প্রতিষ্ঠান কাজ করে না, সেটি সার্বক্ষণিক একটি প্রত্যাশা থাকে। যার কারণে প্রেষণাকে বলা হয় একটি অবিরাম একটি প্রক্রিয়া, যেটা সার্বক্ষণিক চলার একটি প্রক্রিয়া হিসেবে গণ্য। এর পরবর্তীতে আমরা পাচ্ছি অভাব প্রেষণার ভিত্তি। আমরা জানি যে প্রেষিত করার ক্ষেত্রে অভাবটা বা চাহিদাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কারণ ব্যক্তির অভাবটাকে যদি পুরোপুরি চিহ্নিত করা না যায়, সেক্ষেত্রে কিন্তু তাকে প্রেষিত করাটাও অনেক বেশি কঠিন হয়ে পড়ে। তাহলে ব্যক্তির একটা মানুষ, আমরা প্রথমেই যেহেতু বৈশিষ্ট্যটা পড়েছি যে প্রেষণার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ, এবং তার মনকে প্রভাবিত করার একটি বিষয় থাকে, এবং এই মনকে প্রভাবিত করলে তার আচরণের মাধ্যমে এর ফলটা প্রকাশিত হয়। সেক্ষেত্রে কিন্তু ব্যক্তির মনটাকে নির্ধারিত করা, তার এবং মন বুঝে তার অভাবটাকে চিহ্নিত করা, তার চাহিদাটাকে চিহ্নিত করা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই চাহিদা এবং অভাবের উপর ভিত্তি করে যখন প্রেষণা প্রদান করা হয়, সেই প্রেষণাটাই বেশি কার্যকর হয়। যার কারণে বলছে অভাবটা হচ্ছে এর প্রেষণার একটি ভিত্তি। কারণ একটি প্রেষণা যে প্রক্রিয়া, সেটাকে সার্থক করার জন্য কিন্তু সুনির্দিষ্ট এবং সামগ্রিক অভাব বা চাহিদাকে চিহ্নিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা পাচ্ছি মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন। আমরা জানি যে কোনো উন্নয়নের ক্ষেত্রে মনোবলটা প্রধান অবলম্বন হিসেবে কাজ করে। এক্ষেত্রে উপযুক্ত প্রেষণায় কিন্তু ব্যক্তির মনোবল উন্নয়নের ক্ষেত্রে সহায়তা করতে পারে। যে কোনো কারণ আমরা জানি যে সামগ্রিক অভাব এবং চাহিদাকে চিহ্নিত করে যখন একজন ব্যক্তিকে প্রেষণা প্রদান করা হয়, সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদের কাজ করে এবং তারা কিন্তু কার্য সন্তুষ্টি লাভ করে, এবং এই কার্য সন্তুষ্টি কিন্তু ব্যক্তির মাঝে মনোবল বৃদ্ধিতে সহায়ক হয়, যেটা সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে একটি প্রধান অবলম্বন হিসেবে কাজ করে। যার কারণে বলছে মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন হিসেবে কাজ করে, এবং সেটা কেবলমাত্র সম্ভব উপযুক্ত প্রেষণা প্রদানের মাধ্যমে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে মানসিক অবস্থার ভিন্নতার প্রভাব। আমরা জানি যে মানব মন অনেক বিচিত্র, এবং এক একজনের মন মানসিকতা, চাহিদা, ধরন, ইচ্ছা, আকাঙ্ক্ষা এক এক রকম। তাহলে প্রেষণা প্রদানের ক্ষেত্রেও কিন্তু এই মানব মনকে চিহ্নিত করা এবং তাদের মন বুঝে তাকে প্রেষিত করা, এটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ প্রেষণা যেহেতু এমন একটি প্রক্রিয়া যেটা হচ্ছে আগ্রহ, উৎসাহ এবং উদ্দীপনা সৃষ্টির একটি প্রক্রিয়া, তাহলে সকল স্তরে কিন্তু চাহিদাটা যেমন এক থাকে না, সকল স্তরে সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষাও কিন্তু একরকম থাকে না। যে কারণে ব্যক্তি বুঝে, ব্যক্তির মন বুঝে তার অভাব এবং চাহিদাকে চিহ্নিত করেই তাকে যদি প্রেষণা প্রদান করা যায়, উপযুক্ত একটি প্রেষণা প্রদান করা যায়, তাহলেই কিন্তু প্রেষণাটা কার্যকর হতে পারে। এর বাইরে কিন্তু প্রেষণাটা অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে মানসিক অবস্থার ভিন্নতার কারণে এই প্রেষণা প্রদানটাই কিন্তু অনেক ক্ষেত্রে একটি কঠিন এবং জটিল বিষয় হিসেবে দাঁড়ায়। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রেষণার এমন কিছু বৈশিষ্ট্য যেটার মাধ্যমে আমরা জানলাম যে মানুষ থাকবে মূল কেন্দ্রবিন্দু, এবং এটি মনের উপর প্রভাব পড়ে, মনের উপরে প্রভাবটা থাকে, এবং আচরণের মাধ্যমে এর ফলটা প্রকাশ পায়, এবং এটি অবশ্যই একটি অবিরাম একটি প্রক্রিয়া, এবং অভাব প্রেষণার একটি মূল ভিত্তি, যেটার উপর ভিত্তি করে প্রেষণাটা চিহ্নিত করতে হয় কিংবা প্রদান করতে হয়, এবং মনোবল উন্নয়নের ক্ষেত্রে এটি সহায়তা করছে, প্রধান অবলম্বন হিসেবে কাজ করছে। এবং মানসিক অবস্থার ভিন্নতা তো যেহেতু মানুষের মূল কেন্দ্রবিন্দু, সেক্ষেত্রে মানসিক অবস্থারও কিন্তু ভিন্নতা আছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই প্রেষণা প্রদানটা অনেক জটিল এবং সমস্যার সৃষ্টি করতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রেষণা এবং প্রেষণার বৈশিষ্ট্য। মোটামুটি আমরা প্রেষণা সম্পর্কে জেনেছি। প্রেষণা হলো এক কথায় কর্মীর মাঝে তার কাজের প্রতি উৎসাহ, আগ্রহ এবং উদ্দীপনা সৃষ্টির যে প্রক্রিয়া, যেটার মাধ্যমে একজন কর্মী তার কাজটা স্বতঃস্ফূর্তভাবে এবং স্বেচ্ছাপ্রণোদিতভাবে করার প্রয়াস পাবে, সেটাকেই বলা হয় প্রেষণা। তাহলে প্রেষণা হচ্ছে একটি প্রক্রিয়া, মানব মনের একটি অভ্যন্তরীণ এমন একটি প্রক্রিয়া যেটা তার মাঝে মনে একটি শক্তি যোগায়, তার কার্য সম্পাদনে তাকে সহায়তা করে, তাকে স্বতঃস্ফূর্ত করে তোলে, এবং সর্বোপরি তার আচরণকে লক্ষ্যের দিকে ধাবিত করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে প্রেষণা প্রদানটা একটা ব্যবস্থাপনায় প্রেষণাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যবস্থাপনায় কার্যাবলীর মধ্যে পড়েছি যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, এবং তারপরেই হচ্ছে প্রেষণা। তাহলে এই প্রেষণা প্রদানের মাধ্যমে একজন ব্যবস্থাপক তার অধস্তনকে উৎসাহিত, উদ্দীপনা জাগিয়ে নির্ধারিত লক্ষ্যে এগিয়ে যেতে পারে, যার কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় প্রেষণা। তাহলে শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব এই প্রেষণা অধ্যায় থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।